আমি আজকে কিছু জিনিস শেয়ার করবো যে কেন প্রপার ডকুমেন্টেশনটা দরকার। সেই জিনিসগুলোর মধ্যে আমি প্রথমে আপনাদের সাথে আসলে কি করতে চাই যে আমার চাঁপাইনবাবগঞ্জে একটা মসজিদ, এটা গৌড়ের একটা মসজিদ, ধুনিচক মস্ক, আপনারা অনেকেই জানেন। আমি 93 দিকে আমি মসজিদটা দেখতে যাই, অনেক আগেই। দেখতে যাওয়ার পরে তখন আমি যখন দেখি যে মসজিদটা ঠিক এই অবস্থা ছিল। মসজিদটা দুইটা ওয়াল ছিল, কেবলা ওয়ালটা আর ডান দিকের ওই ওয়ালটা, মাঝখানে কতগুলো পাথরের পিলার ছিল। তো এটা 93-তে তোলার পরে তারপরে আর আমি যাইনি, অনেকদিন ওখানে যাইনি। তারপরে এটা ওই মসজিদটার ওই সময়কারই তোলা এই ছবিটা। একটা মেহরাবটা সামনে, যে মেহরাবটার মধ্যে কারুকাজ করা, ওই ওয়ালটাই, দুইটা ওয়ালই ছিল, আর কিছু ছিল না সেই সময়। আমাদের যে আর্কিওলজিক্যাল সাইট যেগুলো প্রোটেক্টেড সাইট, ওই সাইটগুলো যেটা হয় যে কোনো সময় আমার যেই আর্কিটেকচারের কিংবা ওই মনুমেন্টের যতটুকু আছে ততটুকু রেখেই আমরা ওইটাকে কনজারভেশন করি কিংবা ওইটাকে রেখে দিই আর কি। তো এটার মধ্যে আলাদা কিছু সংযোজন করার কোনো স্কোপ আমাদের নাই। কেন নাই? যদি আমাদের কাছে কোনো প্রপার ডকুমেন্টেশন না থাকে। আমরা আসলে জানি না এই মসজিদটা আগে কেমন ছিল। কোন রকম কোনো ডকুমেন্টেশন আমি খুঁজে পাইনি। আমি প্রায় এটা নিয়ে অনেক অনেক খোঁজাখুঁজি করেছি, আর্কিওলজি ডিপার্টমেন্টে গিয়েছি, ডিরেক্টর সাহেবের সাথে কথা বলেছি, বাট তেমন কোনো কিছু নাই। বাট একটা সময় গিয়ে, এটাও পুরনো ছবি, সেই সময়কার ছবিটা, একটা সময় গিয়ে দেখি যে আমরা মসজিদটাকে আর্কিওলজি ডিপার্টমেন্ট পুরো একটা মসজিদ বানায় ফেললো। এটা পুরনো ছবি, এই এই পিলার গুলো ছিল, এটা কেবলা ওয়ালটা আর ডান দিকের একটা ওয়াল ছিল। বাট আমি এটা সম্ভবত 2001-2002 নাকি আর একটু পরে একটা সময় গিয়ে দেখি যে ওই মসজিদটাকে, ওইটাকে ভেঙে, ওই দুইটা ওয়ালকে ভেঙে পুরো মসজিদটা তৈরি করে ফেলা হয়। পরে আমি একটু অবাক হই যে এটা তো আসলে কোনো ডকুমেন্টেশন আমি দেখি না। আমি বেশ কয়েকবার কথাও বলেছি কিভাবে এটা বানাইলো। তারপরে যখন আর্কিওলজি ডিপার্টমেন্টের সাথে কথা বলি, বলার পরে তারা বলে যে না, আমরা আশেপাশের যে মসজিদগুলো আছে ওখান থেকে বিভিন্ন রকম কি বলবো, বিভিন্ন রকম ফ্লোরাল ডিজাইন কিংবা ওইটার স্টাইল, ওগুলো নিয়ে আমরা এই মসজিদটা বানিয়ে ফেলছি। আমি খুব অবাক হইলাম যে এটা তো কোনো প্রসেস হইতে পারে না, এটা তো কনজারভেশনের কোনো প্রসেস হইতে পারে। আর মসজিদটা ওই দুইটা ওয়াল ছিল, দুইটা ওয়াল থাকাটাই তো ভালো ছিল যতটুকু ছিল। এটা আপনারা জানেন যে এটা প্রি মুঘল পিরিয়ডের একটা স্ট্রাকচার, একটা মনুমেন্ট। সো ওই সময়কার মসজিদটা ওই দুইটা ওয়াল থাকলে কি সমস্যা আমাদের ছিল। আর এইরকম একটা মসজিদ বানায় এটাই সত্যিকার অর্থে এটা একটা খুবই কি বলবো, ওইখানে লোকজন যায় না, একদম বর্ডারের পাশে একটা অ্যাবান্ডেন্ট অবস্থায় পড়ে থাকা একটা মসজিদ। সো একটা সুন্দর মসজিদ কিন্তু বানাইলে পাশে প্রচুর জায়গা ছিল, ওই ওয়ালটা রেখে ওই জায়গাও বানানো যেত, খুব ভালো একটা মসজিদ বানানো যেত। যাই হোক, পরে এই মসজিদটা বানানো হলো। আমি তারপর এক সময় গিয়ে মসজিদটা ছবি নিয়ে এসে, তখনকার ডিরেক্টর ছিলেন শফিকুল আলম সাহেব, ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই, এই মসজিদটা যে আমরা করলাম, কি এটার পেছনের ইটা কি, কি রেফারেন্স গুলো কি ছিল। পরে উনি আমাকে সেই কথাটাই বললেন যে আশেপাশের মসজিদ গুলো দেখে আমরা ওই এরকম একটা মসজিদ বানাইছি। বাট এটা প্রপার ডকুমেন্টেশন হয়নি, প্রপার ডকুমেন্টেশন ছিল না এবং প্রপার কনজারভেশন হইলো না। এটা আমরা একটা মনের মতো করে একটা মসজিদ বানায় ফেললাম। সো এটা আসলে ল্যাক অফ ডকুমেন্টেশন। আমার কাছে যদি খুব ভালো ডকুমেন্টেশন থাকতো, পুরোনো ডকুমেন্টেশন থাকতো, তাইলে আমি আজকে এই জিনিসটা করতে পারতাম না, এরকম ভাবে জিনিসটাকে বানাই ফেলতে পারতাম না। আমাকে প্রপার ওয়েতে ওইটাকে বানাইতে হইতো। এটা আমাদের সত্যিকার অর্থে আমাদের আমি পানামনগরের কথা বলবো, যে পানামনগরে আমাদের এটার ইতিহাসটা আমি যতটুকু শুনতেছি, যেটা পানামনগরের কাজ করতে গিয়ে যে এটা 150 বছরের পুরনো হওয়ার কথা না, কিন্তু বিভিন্ন ভাবে শুনতেছি যে এটা আবার 600 ইয়ার্স ওল্ড। এক একজনের কাছে এক এক রকম একটা ইনফরমেশন পাচ্ছি। তাতে যেটা হচ্ছে যে আমি আসলে প্রপার যে এটা ইনফরমেশনটা এটা পাচ্ছি না কোথাও কোনোভাবেই, এবং বিশ্বাসযোগ্য একটা ইনফরমেশন আমার তো লাগবে। আমাকে বলতে হলে ওই জায়গাটায় যাইতে হবে। যেমন আমি পানামনগরের বাড়িগুলোতে আমি যেটা দেখেছি যে কোনো কোনো বাড়িতে লেখা আছে কাশীনাথ ভবন 1905। তার মানে কি? তার মানে হচ্ছে ওইটা 1905-এর বাড়িটা বানানো। সো এইরকম যদি থাকে তাহলে আমি ওইটাকে বলতে পারবো যে না, হ্যাঁ, এটা এত বছর পুরনো, এটা এত বছর পুরনো। বাট ওই ইতিহাসটাও আমাদের কাছে আসলে খুব সুন্দরভাবে প্রিজার্ভ করার নেই।
আমরা ওইটা মানে আমরা প্রপার ডকুমেন্টেশনটা আমরা 100-200 বছরের ডকুমেন্টেশন আমরা ঠিক মতো করতে পারি না, অথচ সারা বিশ্বে দেখা যায় যে 500-600 বছরের মানে ডকুমেন্টেশন কত সুন্দরভাবে করা আছে, আপনার স্কেচ থেকে শুরু করে এলিভেশন বলেন সবকিছুই হয়তো দেখা যাবে তাদের কাছে রেডি করা আছে। এটা আমাদের একটা সত্যিকার অর্থে আমাদের একটা ল্যাক। এই যে এটাই সেই মসজিদটা, নতুন সেই মসজিদটা যেটাকে করা হয়েছে, বাট কতটুকু মানে গ্রহণযোগ্য সেটা হলো। তেমনই আরেকটা জিনিস, আপনারা সিক্সিডো মসজিদ মানে বাগেরহাটের যে 60 গম্বুজ মসজিদ আমরা যেটা বলি, ওই মসজিদটা আমি একটা সময় গিয়ে, এটা আপনারা তো জানেন যে পাথর কেটে কেটে এই পিলার গুলোকে বানানো হয়, পাথর কেটে কেটে ভিতরে যেই পিলার গুলো এটা এইরকম অবস্থায় ছিল, এটা ওই রকমই 95, 94 হ্যাঁ ওই সময় তোলা। তো ওইটা একটা সময় এসে আর্কিওলজি ডিপার্টমেন্ট যেটা করলো সেটা হলো যে মসজিদের এই পাথরগুলোকে তারা প্লাস্টার এবং সাদা রং দিয়ে ঢেকে ফেললো। কেন ঢাকবো ভাই আমরা? আমাদের এটা এটা কি সমস্যা? আমাদের এটা দেখতে কি খারাপ লাগে? আপনি আর্কিওলজি যে কোনো একটা মনুমেন্ট, সো এটা একটু একটু তো রুইন একটাই থাকবেই না, ওইটাকে আমরা আস্তে করে কি করলাম, আমরা এটাকে প্লাস্টার করে এটাকে পুরো আদলটাই কি অন্যরকম করে ফেললাম। আপনি একটু ভালো মতো যদি খেয়াল করেন যে এখানকার যে কাজগুলো, যে স্টাইলগুলো, এগুলো এখানে তারা কতটা ব্রেক করছে, অনেক জায়গায় অনেক কিছু এখানে তারা তাদের মতো করে করে ফেলছে। একটা সময় গিয়ে আরো পরে একটা সময় গিয়ে তারা মনে হলো যে না এটা তো আমরা ভালো করিনি, এটা তো ভুল করছি হয়তো বা, এটাকে আবার পুরোনো জায়গায় ফিরাই নিয়ে আসো। কি করে ফিরাই নিয়ে এসে ওই যে পাথরগুলোকে তারা হাতুড়ি দিয়ে যে করতে করতে ওটাকে আবার নষ্ট করলো, আবার নষ্ট করে এটা চেহারা আরেক রকম হয়ে গেল। সো এই যে ডকুমেন্টেশন গুলো, আমার কাছে যদি এই ছবিটা না থাকতো আমি কিন্তু বলতেই পারতাম না এই মসজিদটা এরকম ছিল, তাই না? ওনারা বলতো যে না এটা এরকমই ছিল, তারপরে বলতো না এরকমই ছিল, তাদের মতো করে তারা একটা ব্যাখ্যা দেওয়া শুরু করতো। সো এই কারণে প্রপার ডকুমেন্টেশন আমরা যদি করে রাখতে পারি, সেটা যে কোনো ভাবে যে কোনো মিডিয়ায় হইতে পারে, তাইলে যেটা হয় যে ভবিষ্যতে কেউ কোনো কাজ করতে গেলে আমরা তখন এটাকে নিয়ে কথা বলতে পারবো। এবং এই 60 গম্বুজ মসজিদে আরো কিছু যখন তারা রেস্টোরেশন করতে যায় তখন বেশ কিছু ডিটেল তারা ওই জায়গা থেকে মিসিং, তারা নষ্ট করে ফেলে, এবং ওইটা নিয়েও অনেক কথা হয়েছে, অনেকে লেখালেখি করছে, আমরা দেখছি যে এটা সেম থিং। এটা ছোট সোনা মসজিদ একটা ছোট্ট ঘটনা আমি আপনাদের বলি। মসজিদটা আমি অনেক পুরনো ছবিটা এই অবস্থায় আমি মানে আগে দেখেছি আর কি, 20-25 বছর আগে যে অবস্থা। তারপরে একটা সময় এটা নিয়ে সাইদ ভাই বেশ কাজ করে, সাইদ আপনারা জানেন সাইদ ভাই পিএইচডি এই মসজিদটা নিয়েই করা। তো তিনি কাজ করতে গিয়ে এখানে যে একটা প্ল্যাটফর্ম দেখতেছেন, এটার নিচে সুন্দর, এটা মাটির একটাই, এটার নিচে খুব ভালো একটা প্ল্যাটফর্ম ছিল, সেটা হলো আপনার টাইলসের। আপনারা জানেন সোনা মসজিদের সময়কালটা, সেই সময় টাইলসের একটা ইউজ ছিল এই মসজিদটার এই জায়গাটায়, সেই টাইলস গুলো মানে পুরো একটা মসজিদটার সামনে যে জায়গাটা, এই জায়গাটা পুরোটার মধ্যে একটা টাইলসের একটা ফ্লোর ছিল। এটা একটা সময় গিয়ে জানতে পারলো আর্কিওলজি ডিপার্টমেন্ট, তারা করলো কি ওইটাকে খুঁড়লো, খুঁড়ে ফেলে টাইলস গুলোকে, সমস্ত টাইলস গুলোকে ভেঙে 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 উঠাইলো। উঠানোর পরে করলো কি একদম এটাকে একটা ফ্লোর বানায় ফেললো, একদম এটা এখন কংক্রিটের একটা পুরো ফ্লোর। ওইটার নিচে কিন্তু ওই যে আমাদের যে এনশিয়ান যে টাইলসের ফ্লোরটা ছিল ওই ফ্লোরটা কিন্তু নাই, ওই ফ্লোরটা আর এখানে নাই। না থাকার ফলে যেটা ওই ফ্লোর ওগুলো কি করলো, ওগুলোকে সুন্দর করে টুকরা টুকরো টুকরা টুকরো করে উঠে ওদের যে ওয়্যার হাউস যে আছে ও একটা গোডাউনের মধ্যে নিয়ে ডাম্প করে ফেলে দিল। বাট এটা আর্টিফ্যাক্ট, আমরা এটার মূল্য তো তাদেরকে বুঝতে হবে, তাই না? আর এটা যে ওইখানে ছিল, ওইটাকে এইভাবে উঠানোর কি যুক্তি ছিল? তার চেয়ে বড় কথা হলো ওইটা ওই জায়গায় থাকলে কি সমস্যাটা ছিল? না, ওইটা ওইখান থেকে উঠাইলো, উঠায় ওইটাকে পুরো জিনিসটাকে একটা সত্যিকার অর্থে একটা ডিস্টর্টেড করে ফেললো। এখন কিন্তু আমরা ওখানে গেলেও আর এই টাইলস খুঁজে পাবো না, এই টাইলস গুলো আদৌ কোথায় সংরক্ষণ করা আছে সেটাও আমরা জানি না। সো এইভাবে আমরা সত্যিকার অর্থে যেটা করি সেটা হলো যে আমাদের হিস্ট্রিটাকে ডিস্টর্টেড করি আমরা আসলে। এগুলো সবকিছুই হচ্ছে বেসিক্যালি এখন
এই এই ডকুমেন্টেশন গুলো যদি আমার কাছে না থাকে কিংবা অন্য কারো কাছেও যদি না থাকে, তাহলে এক সময় বলবো যে না এটা আসলে মানে এটা ওইরকম ছিল না, এরকম ছিল। তাদের এক এক রকম এক একটা ব্যাখ্যা শুরু হয়ে যাবে। বাট যে জিনিসটা আছে যে যেহেতু সাইড বাই এটার উপর অনেক মানে ইন্টেন্সিভ কাজ করা, তার পিএইচডির একটা বড়, তার কাছে পুরো জিনিসটাই সুন্দর করে ডকুমেন্টেশন করা আছে। তো এই কারণে যেটা যে অন্তত আমরা বলতে পারবো যে না এটা এইরকম না, এটা এইরকম। এই উদাহরণগুলো আমরা দিতে পারবো আমাদের কাছে যদি প্রপার ডকুমেন্টেশন থাকে। সো এখন আপনি মানে আমি আর্কিওলজি ছেড়ে একটা ছোট্ট জায়গায় আমি একটু আসবো। অন্য একটা এক্সাম্পল আমি আপনাদেরকে আমি একটু দিচ্ছি, সেটা হলো যে আপনারা যখন একটা রেসিডেন্সিয়াল এরিয়া, বিশাল বড় একটা আমরা যেমন উত্তরা তারপর পূর্বাঞ্চল এরিয়া ডেভেলপ করেন আপনারা, তখন যেটা যে ওখানে অনেক কিছু আপনারা মাথায় রেখেই করেন। তাতে প্লেগ্রাউন্ড থাকে, তাতে পার্ক থাকে, তাতে ওয়েটল্যান্ড থাকে, রাস্তা তো থাকে, এই সবকিছু মিলাই করেন। তো সেই রকমই ওয়েটল্যান্ড বলতে খাল, আমাদের যে খালগুলো যেগুলো সুয়ারেজ যেগুলো দিয়ে যায়, খালগুলোকে যদি আমরা মেরে ফেলি তাহলে কি হয় যে ওই সুয়ারেজ গুলো মেইনলি আসলে সত্যিকার অর্থে যে আমাদের শহরেরই আর একটা বোঝাও হয়ে দাঁড়ায়। সেরকমই একটা ক্যানাল, এটাকে রূপনগর ক্যানাল বলে, মিরপুরে। ছবিটা আমার 2005-এ তোলা। এই ক্যানেলটা আমি 5-এ দেখছি। এটা আপনি দেখেন যে এটা হচ্ছে রূপনগর আবাসিক এরিয়া, হ্যাঁ, একটা গভর্নমেন্টের একটা প্রজেক্ট। এই প্রজেক্টটা আমি 2005-এ এই ছবিটা যখন তুলি, তারপরে কোনো এক সময় আমি আবার এইখানে এই জায়গাটায় যখন যাই, তখন 2 বছর পরেই স্যান্ডফিল করে ফেলছে। আপনি দেখেন এখানে রাস্তাটা যদি আমরা একটু খেয়াল করি, এই যে রাস্তাটা, হ্যাঁ, এই রাস্তাটার ঠিক পাশেই কিন্তু আমাদের এটা ছিল, ক্যানেলটা ছিল। বাট ওই ক্যানেলটা রাস্তাটার পাশ থেকেই ধরে স্যান্ডফিল করা, এনক্রোচমেন্ট শুরু হয়ে গেছে, মানে দখল হয়ে গেল। এটা 2007-এ। আমি যদি 2009-এ যাই, তখন তারা করে কেউ যে চুন সুরকি, সরি ওই সুরকি টুরকি ফেলে ওইটাকে, আপনারা তো জানেন দখলের, বাংলাদেশের দখলের স্টেজ গুলা, মানে লাল সুরকি দিয়ে তখন ওইটাকে মাটিটাকে তারা শক্ত করে যাতে ওইটাকে বিল্ডিং টিল্ডিং করা যায়, ওইটাকে আরো মজবুত করা যায়। এটা হচ্ছে 2 বছর পর 2009-এ। 2011-এ আপনি কি মানে ওই এইখানটায় এই জায়গাটায় যে কখনো খাল ছিল ওইটাই বোঝা যাচ্ছে না। আপনি দেখেন যে ভিতরেও চলে আসছে তারা, মানে মূল খালটার মধ্যেও চলে আসছে তারা, কর্নার থেকে শুরু করে এইখানটাও চলে আসছে। এই জায়গাটায় আপনি দেখেন এখানে একটা স্ট্রাকচার উঠতেছে, মানে পার্মানেন্ট স্ট্রাকচার, একটা বিল্ডিং উঠতেছে। 2011 এইটা। 2013-এ দেখেন ওইটা কিন্তু 3 তলা একটা বাড়ি হয়ে গেছে। আমি যেটা বললাম পুরোটাই কিন্তু এনক্রোচমেন্ট, পুরো খালের উপর বাড়িটা। আর এটা তো দেখছেন এটা মোটা হয়ে গেছে। ওই যে ক্যানেলটা আপনারা দেখছিলেন, ক্যানেলটা এখন আছে এতটুকু। এক্সকিউজ মি। সো এই যে সেই ক্যানেলটা এখানে দেখেন বাউন্ডারি দিয়ে তারা তাদের মতো করে খুব সুন্দর নিজেদের জায়গা করে ফেলছে। এটা হচ্ছে 2013। এটা হচ্ছে 2015-এ তোলা। নাই এখানে কেউ বলবে যে এই জায়গায় কখনো একটা খাল ছিল, খালটা এত বড় ছিল? ওই যে বাড়িটা আমরা দেখতেছিলাম, এই যে বাড়িটা, ওই যে সেই রাস্তাটা পারেই ছিল হচ্ছে খালের অংশটা। পুরো জায়গাটা কিন্তু দখল হয়ে গেছে। কিছুদিন পরে যদি কেউ বলতে যায় তাহলে লাঠি নিয়ে আসবে যে ভাই আপনি কি বলেন, আমরা এটা আমাদের 3 পুরুষ ধরে আমরা এখানে বাস করি। সো এই ধরনের কথা শুনতে হবে। যদি প্রপার ডকুমেন্টেশনটা আমার কাছে না থাকতো, কখনোই আমি এটা বড় গলায় বলতে পারতাম না যে এই জায়গাটায় একটা খাল ছিল, এখানে একটা খাল ছিল, এই খালটা এত বড় ছিল, এটা দখল হয়ে গেছে, এই বাড়িগুলো অবৈধ। সো এইটা হচ্ছে ফটোগ্রাফি ডকুমেন্টেশনের একটা বড় সুবিধা। আমার মোটামুটি এই চ্যাপ্টারটা আমি এখানে একটু শেষ করি। আমার এখানে মানে এটা আমাদের কেন ডকুমেন্টেশনটা দরকার ওইটার একটা ছোট্ট দিলাম আপনাদেরকে। আমি যাচ্ছি এবার যে আমরা কিভাবে একটা যে কোনো একটা স্ট্রাকচার, যে কোনো একটা মনুমেন্টের প্রপার ডকুমেন্টেশন আমরা কিভাবে করতে পারি, এটা নিয়ে আমি একটু কথা বলবো। আমি একটা কেস স্টাডি আমি আপনাদের একটু দেখাবো, যেটা হলো যে কুসুম্বা মসজিদ। কুসুম্বা মসজিদ নওগাঁ, রাজশাহীর একটা খুব বিখ্যাত মসজিদ, আপনারা জানেন, স্টোনের মসজিদ একটা, এবং খুবই হিস্টোরিক্যাল ভ্যালু অনেক বেশি।
হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডও খুব স্ট্রং। ওই কুসুম্বা মসজিদ নিয়ে আমি আপনাদেরকে একটু দেখাবো যে একটা মসজিদ কিংবা একটা স্ট্রাকচার মনুমেন্ট কিভাবে আমরা ডকুমেন্টেশন করি। এটা একটা মসজিদে যখন আমরা কিংবা যে কোনো একটা স্ট্রাকচারে আমরা যখন ছবি তুলতে যাই, আমরা একদম প্রথমে আমরা যে জিনিসটা করি সেটা হলো যে লাইট সিচুয়েশনটা আমরা ওইটা মাথায় রাখি, যে মানে ফেসিংটা যাতে লাইট পড়ে, কোনো ডিস্টার্ব লাইট যাতে না থাকে কিংবা উল্টো লাইট যাতে না থাকে, প্রপার লাইটটা। মসজিদের একটা দিক কি ম্যাক্সিমাম মসজিদই দেখা যায় যে মানে সাধারণত ম্যাক্সিমাম মসজিদে ওয়েস্ট ইস্ট ফেসিং থাকে। এতে হয় কি মানে সকালবেলা, এবং তাদের এন্ট্রান্স গুলো ইস্টের দিকেই থাকে। সো সকালটা মসজিদের ছবি, বিশেষ করে মসজিদের ছবি সকালের দিকটা হচ্ছে একটু প্রপার টাইম, মানে সফট একটা লাইট এবং খুব সুন্দর একটা লাইট পড়ে। সো ওই লাইট সেন্সটা যদি একটু মানে একটু করা যায়, একটু ঠিক করা যায় যে আমি কখন ছবিটা তুলবো। এবং আপনি এমনও কিছু কিছু মসজিদ আবার এমনও হইতে পারে যে না, ওইটার এন্ট্রান্স আপনার অন্যদিকে, সো সেই দিকটা কিংবা ওনার কি বলবো ফ্রন্টাল এটা অন্য সাইড কিংবা ওটার পিক্টোরিয়াল এটা হয়তো পিছন দিক থেকে বেশি সুন্দর লাগে, এটাও হইতে পারে। সো আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হলো যে প্রপার টাইম কখন, আমার পুরো স্ট্রাকচারটা ছবি তুলতে আমার প্রপার টাইমটা কখন, ওই সময়টাকে আপনাকে বেছে নিতে হবে। এই আর্কিটেকচারাল ফটোগ্রাফিতে বড় সুবিধাটা যে আর্কিটেকচারটা কিন্তু থাকে, আপনি এনাফ টাইম পাবেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচুর সময় পাবেন ছবি তোলার। সো পারফেক্ট সময়টাকে আপনি বাঁচতে হবে যে আমি যদি এক্সটেরিয়রটা তুলি তাহলে আমাকে ঠিক কোন সময়টা ছবিটা তুলতে হবে, কারণ আপনাকে পুরো দিনটাই আছে ছবিটা তোলার জন্য। আচ্ছা, একটা কথা আমি আপনাকে আগে একটু বলে নিই যে পুরো স্ট্রাকচারটা কিংবা পুরো মনুমেন্টটার যখন আমরা ছবি তুলবো, ছবি তোলার আগে আমাকে একটু পড়ালেখা করতে হবে, এই স্ট্রাকচারটা সম্পর্কে আমাকে একটু জানতে হবে, এটার ইতিহাসটা জানতে হবে, এটার সময়কালটা জানতে হবে, এটার সময়ের যেই কি বলবো লাইফস্টাইলটা কি কিংবা পরিবেশটা কি ছিল, ওই সময় সমাজ ব্যবস্থা কি ছিল, এগুলো যদি একটু জেনে নিতে পারি তাইলে আমাদের জন্য কাজটা করতে অনেক সুবিধা হয়। এটার এক্সাম্পল আমি একটু পরে আমি আপনাকে একটু দিব, বাট তারপরে আমি একটু নেক্সট স্লাইডে, এটা একদম ফ্রন্টাল এলিভেশনটা, ডিটেইলিং এ যাওয়া একটু আমরা যখন স্ট্রাকচারটা ছবি তুলবো, বিভিন্ন সাইড আমরা একটু সাইড থেকে 2D মানে একটু 2 ডাইমেনশন 3 ডাইমেনশন যত পার্সপেক্টিভে দেখা যায়, যত ভাবে মসজিদটাকে দেখা যায়, তারপরে আমরা যেটা করব সেটা হলো যে ডিটেইলিং এ একটু কাজ করা। এই যে এখানে দেখেন অর্নামেন্টাল ফ্লোরাল ডিজাইন গুলো আছে, এখানে ফ্লোরাল ডিজাইন গুলো আছে, তারপরে এন্ট্রান্সের এখানে দেখেন একটা আর্চের মতো খুব করা আছে। এটা একটু এত ডিটেইলে আমি যাইনি, এখনো যাব পরে। সো এইটাকে একভাবে একটু কম্পোজ করা, তারপরে নেক্সট ডে হয়তো আরো ক্লোজে যাওয়া, মানে একটু ধরে যত ভাবে প্রেজেন্ট করা যায়। আপনি দেখেন এখানে ফ্লোরাল ডিজাইন গুলো আছে, এখানে ছোট ছোট ডিজাইন গুলো আছে, আমি আরো ডিটেলে যাব। যেমন এই যে এইটা, যে ওই সময় ডিজাইন গুলো কেমন ছিল। মসজিদ তো এখানে কোনো ফিগার থাকবে না, এটাই স্বাভাবিক। মসজিদের মধ্যে সব সময় দেখা যায় যে ফ্লোরাল ডিজাইন গুলো হয়, তবে এক একটা মসজিদের এক এক রকম ডিজাইন হয় এবং খুব সুন্দর সুন্দর ডিজাইন হয়। সো এই ডিজাইন গুলো কেমন ছিল আমার কাছে, এই ছবিগুলো যদি থাকে, ভবিষ্যতে কোনো সময় যদি আমাকে এটাকে রেস্টোরেশনে যাইতে হয়, তখন এই ছবিগুলো কাজে দিবে। এই যে মানে এই ডিজাইনগুলো নিয়ে তখন আমাদের যারা মানে রেস্টোরেশনে যারা কাজ করে, তখন তারা এই কাজগুলো নিয়ে কাজ করতে পারবে, এগুলো নিয়ে কাজ করতে পারবে, এই ডকুমেন্টেশন গুলো নিয়ে কাজ করতে পারবে। তেমনই আপনার ওই কলামগুলো কেমন ছিল, সাইডের কলামগুলো কেমন ছিল, ডিটেলে একটু যাওয়া। আপনি দেখেন ওই যে ছোট্ট যে অর্নামেন্টাল ডিজাইনটা দেখছি, ওইটার ডিজাইন গুলো একদম সূক্ষ্মভাবে যদি আমরা দেখতে যাই তাহলে কিভাবে দেখা যাবে। সাইডের কাজগুলো কি, পুরো মসজিদটা ঘুরে দেখে কোথায় কি 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 জিনিস আছে, একদম A to Z সবই। ইভেন এই যে এইখানকার উপরের যে ডিজাইন গুলো আছে এগুলোও রাখতে হবে, কারণ একটা যখন আপনি এটাকে মানে কনজারভেশনে যাবেন, তখন আপনাকে A to Z আপনাকে মাথায় রাখতে হবে যে না, কারণ তা না হলে যেটা হবে যে মানে আস্তে আস্তে এটার অরিজিনালিটিটা নষ্ট হবে, অরিজিনাল ডিজাইন থেকে আস্তে আস্তে মানে শিফট হয়ে যাবে, মানে ইতিহাসটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। সো এই কারণে আমার একেবারে
এখান থেকে শুরু করে এই যে ডিজাইন, এটা এই যে ফলস ডিজাইন গুলো, এগুলো প্রত্যেকটা জিনিস আমার সূক্ষ্মভাবে আমাকে ডকুমেন্টেশন করতে হবে। আমরা ইন্টেরিয়রে যদি যাই, ইন্টেরিয়রে গেলে আমাকে ইন্টেরিয়রটা কেমন, কয়টা মানে কলামের মধ্যে ওঠা। আমি আপনাকে একটা জিনিস বলছিলাম, আপনাদেরকে একটা জিনিস বলছিলাম, যেটা সেটা হলো যে আমাকে ইতিহাসটা জানতে হবে। আপনারা জানেন যে আমাদের এই সময়টায় মুঘল আমল কিংবা প্রি মুঘল এই সময়টা যেটা, ওখানকার শাসন ব্যবস্থাটা ছিল মসজিদ কেন্দ্রিক। মসজিদে কাজী সাহেব আসতেন, কাজী সাহেব এসে নামাজের পরে অথবা জুম্মার পরে যে কোনো সময় এসে ওখানে ওই কি বলবো আপনার সমাজের লোকজন আসতেন, আসে ওখানে ছোটখাটো বিচার কাজ, ছোটখাটো কি বিচার কাজটা হইতো। বিচার কাজটা হওয়ার জন্য সেটা, এই যে প্ল্যাটফর্মটা দেখতেছেন, এই প্ল্যাটফর্মটা হচ্ছে সেই কাজী সাহেবের বসার জায়গা। এখানে বসে সে ওই বিচার কার্যটা পরিচালনা করতেন। আপনারা তো জানেন মসজিদের মেহরাব, এখানে হুজুর মানে হুজুর নামাজ পড়ান এখানে, এটা হচ্ছে মেহরাব। আর এটা হচ্ছে সেই কাজী সাহেবের বসার যে জায়গাটা, এখানে বসে সমস্ত মুসল্লিদের উদ্দেশ্যে সে তার সবার কথা শুনতেন, সবার কথা শুনে তো সেই বিচার কাজটা সারতেন এখানে বসে। এই সেই প্ল্যাটফর্ম। সো আমি যদি ইতিহাসটা একটু না জানতাম, তাহলে কিন্তু আমি বুঝতেই পারতাম না যে এটা কি, মসজিদের ভিতরে আবার এটা কি, এটা কেন। সো এই ক্ষেত্রে যেটা হলো যে আমাকে একটু জানতে হবে, একটু পিছনের ইতিহাসটা জেনে তারপরে যখন কাজ করব তখন আমি এটা নিয়ে মানে ডকুমেন্টেশনটা করতে পারবো, একটু ফোকাস করতে পারবো। এই জায়গায় একটু ছবি আমার বিভিন্ন ভাবে তোলা, দেখেন যে এখান দিয়ে এটা সিঁড়ি করে দিছে, সিঁড়ি দিয়ে উপরে এখানে যায়, এখানে বসে কাজী সাহেব তারপরে সবার সাথে বিচার কার্য সম্পন্ন করে। এটা হচ্ছে মেহরাবটা। মেহরাবটা আপনি জানেন এটা ব্ল্যাক স্টোনের একটা মেহরাব। এই মেহরাবটা এখানে হুজুর নামাজ পড়ান, এখানে হুজুরের অবস্থানটা থাকে এখানে। সো আমাকে এই ডিটেল গুলো রাখতে হবে, এই পাথরের উপর কিভাবে কাজ করা, কি রকম কাজ করা। আমি একটা লং শর্ট একটা নিলাম মনে করেন, আরো ক্লোজে গেলাম, আরো ক্লোজে গিয়ে এই আর্চের এখানে একটা ডিজাইন, এই ডিজাইনটাকে কিভাবে করছে, তারপরে এখানে একটা ফ্লোরাল ডিজাইন আছে, এটা কেমন, এই ডিজাইন গুলো কেমন, এই যে কলামগুলোর ডিজাইন কেমন, আমার আরো ডিটেলে যাইতে হবে। সো এই ডিজাইন গুলো আপনি যত আমরা আরো ডেপথে যাব, তত যে জিনিসটা হবে যে আমাদের এই ডকুমেন্টেশন গুলো করতে সুবিধা হবে। আর এখানে মানে মূলত আমি একটু টেকনিক্যাল জিনিসগুলো একটু আসি, যে জিনিসটা সেটা হলো যে আর্কিটেকচারাল ফটোগ্রাফিতে আপনাকে একটা আমি যেটা করি যে একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, খুব ভালো একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং সেটা প্রাইম হলে পরে আরো বেশি ভালো হয়। প্রাইম লেন্স হলে পরে যেটা হয় যে আপনি খুব কম আলোতে এবং খুব ক্রিস্পি একটা শার্প একটা ছবি পাওয়া যায় ওখানে। অবশ্যই ইন্টেরিয়রে গেলে আপনাকে যেটা করতে হবে, যে ইন্টেরিয়রে গেলে আপনি অবশ্যই আপনাকে ট্রাইপড ইউজ করতে হবে, এবং ট্রাইপড তো ইউজ করতেই হবে, প্লাস যেটা করতে হবে যে খুব লো আইএসও, 100-এ যদি রাখতে পারেন সবচেয়ে বেস্ট। 100 আইএসওতে ট্রাইপডে রেখে এক্সপোজার যত বেশি চাক কোনো সমস্যা নাই, কারণ আপনার পুরো ক্যামেরাটা তো ট্রাইপডের মধ্যে। আপনি লং এক্সপোজার দেন, আপনি 1 সেকেন্ড 2 সেকেন্ড 5 সেকেন্ড 30 সেকেন্ডও লাগতে পারে, কোনো সমস্যা নাই। বাট আপনি যদি ওইটা পারফেক্ট এক্সপোজারটা হয়, তাইলে ওইটা একদম দারুণ একটা ছবি হবে। যত লো লাইটই থাক কোনো সমস্যা নাই, ছবি খুব ভালো হবে। সো এই জন্য আইএসও একদম লো আইএসও এবং ট্রাইপডে রেখে লং এক্সপোজারে আপনি শাটার অ্যাপারচার আপনি ম্যাক্সিমাম অ্যাপারচার দেন, ডেপথ যত বেশি পাওয়া যায়। সেটা আমি সবসময় প্রেফার করি 11, 16, 11, 13, 16 এটা দিলে পরে যেটা হয় যে আমি এমনিতে জানেন ওয়াইড অ্যাঙ্গেল লেন্সগুলোর ডেপথ অনেক বেশি থাকে, তারপরে 11, 16 অনেক অনেক, একদম 22-তে যাওয়ার দরকার নেই, বাট 11, 16-এ গেলেই মোটামুটি আপনি একদম A to Z সবকিছু আপনি একদম পাবেন, মানে আপনার ডেপথের ভিতরে পাবেন, পুরোটাই ডেপথের ভিতরে পাবেন, কোথাও আউট অফ ফোকাস অথবা ডেপথ অফ ফিল্ডের কোনো সমস্যা হবে না। সেইখানে 3টা জিনিস আমি বললাম, একটা হচ্ছে লো আইএসওতে কাজ করা,
আরেকটা হচ্ছে মাস্ট ট্রাইপডে রেখে কাজ করা। 3 নাম্বার হচ্ছে আপনাকে 3 নাম্বার হচ্ছে মানে লো আইএসও তে কাজ করা, আর হচ্ছে আপনার অ্যাপারচারটাকে একটু বেশির দিকে মানে ছোটর দিকে রাখা। 11, 13, 16, 22 তেও যাইতে পারেন আপনি যদি কোনো জায়গায় আপনার মনে হয় যে না এই জায়গায় আমার আরো বেশি ডেপথ লাগবে, ফুল ডেপথ লাগবে, অসুবিধা নেই, 22 তে গেলেও কোনো সমস্যা নাই। সো ওই দিকে ছোট অ্যাপারচারের দিকে, যত ছোট অ্যাপারচারের দিকে কাজ করা যায় ততই আপনার জন্য সেফ হবে। আর এইসব ছবিতে আমরা চেষ্টা করি সবসময় র এবং জেপেগ দুইটা ফরম্যাটেই কাজ করতে। র ফরম্যাটে কাজ করলে যেটা হয় যে ইন কেস আমার যদি কোথাও একটু ডিটেইলিং এ ঝামেলা হয়, আমি র ফরম্যাটে গেলে ওখান থেকে বের করে আনতে পারবো। কিন্তু ওইটা যদি জেপেগ পর্যন্ত থেকে যায় তাইলে আমার জেপেগ থেকে ওই ডিটেল বের করা খুব টাফ, মানে খুবই রিস্কি হয়ে যায়। সেই ক্ষেত্রে চেষ্টা করতে হবে আমাদেরকে র ফরম্যাট এবং পাশাপাশি এটাও জেপেগ এবং র দুইটাই ছবি তোলার জন্য। ডিটেইলিং তো বললামই যে আরো যত ডিটেইলে যাওয়া যায়, যত বেশি ডকুমেন্টেশন মানে করা যায়। এই যে দেখেন এই যে সাইডের যে ফ্লোরাল ডিজাইন গুলো, এই ডিজাইন গুলোকে সুন্দরভাবে কারো কাছে, যেখানে একটা গোলাপের ছবি, ওই মেহরাবের কলাম গুলোর মধ্যে ডিজাইন কি ছিল, এখানকার ডিজাইন গুলো কি ছিল, মানে সোজা কথা ডকুমেন্টেশন যত মানে ডেপথে গিয়ে কিংবা যত ডিটেলে গিয়ে করা যায়, যত ডিটেলে গিয়ে করা যায় তত মানে আপনি রিচ হবেন, আপনার কাছে পুরো মসজিদটার মানে ডকুমেন্টেশনটা, ফুল ডকুমেন্টেশনটা থাকবে। কলামগুলো কিরকম ছিল, উপরের ডোমগুলো কিরকম ছিল, আপনি দেখছেন যে এখানে আমি এটার আর বেশি ডিটেলে যাইতে পারি নাই। এখানের যে ব্রিকের ভাঁজগুলো খুব মজার একটা জিনিস, মানে খাঁচকাটা এক ধরনের একটা স্টাইলটাই অন্যরকম। সো এগুলো এগুলো মানে এগুলো আপনার এই ছবিগুলো একটা সময় গিয়ে এই মানে আপনারা যখন এটাকে রেস্টোরেশনে যাবেন তখন এই জিনিসগুলো কাজে লাগবে। সেই কারণে মানে যত বেশি আমরা ডকুমেন্টেশন করতে পারি। তা আমরা বালিয়াটি প্যালেস নিয়ে আমরা আরেকটা কথা, আমরা তো একটা মসজিদ দেখলাম, আলটিমেটলি একই থিওরি আমি মসজিদে যেটা বললাম যে আমরা যখন কোনো একটা কমপ্লেক্স, এইরকম একটা কমপ্লেক্স আমরা করতে যাব, ডকুমেন্টেশন করতে যাব, এটা হচ্ছে বালিয়াটি প্যালেস, এটা মানিকগঞ্জের একটাই, এখানে অনেকগুলো বিল্ডিং নিয়ে একটা পুরো কমপ্লেক্স আর কি, একটা প্যালেস। সো এই ছবিটা মানে এটারই যখন আমরা একটা এই ধরনের একটা কাজ করতে যাব, আমাকে পুরো কমপ্লেক্সটা দেখানো প্রথমেই দরকার, যে পুরো কমপ্লেক্সটাই কিরকম। এই 4টা মেইন বিল্ডিং, তার পিছনে হচ্ছে যে এই বিল্ডিং গুলোকে সাপোর্ট দেওয়ার জন্য যেই বিল্ডিং গুলো থাকে ওখানে হচ্ছে পিছনে বিল্ডিং, যেমন কাচারি ঘর, তারপরে প্রজাদের অথবা পেয়াদা যারা আছে তাদের ঘর, ওগুলো পিছন সাইডটায়। বাট মূল প্রশাসনিক ভবন এবং তাদের থাকার যে গুলো, এই 4টা বিল্ডিং মূলত। সো আমাকে বাইরে থেকে এক্সটেরিয়রে পুরো জিনিসটা প্রথমে আমি দেখাইলাম, এরপরে আপনি বিল্ডিং গুলোকে ইন্ডিভিজুয়ালি একটু দেখানোর চেষ্টা করি আর কি আমরা। আচ্ছা, এইখানে ওই একই জিনিস আর কি, আপনাকে আলোর ব্যাপারটা একদমই মাথায় রাখতে হবে, যে মানে কোন সময়টা এটার ফেসে লাইটটা পড়ে, বিল্ডিং গুলার ডিটেল গুলা দেখতে পারি, যাতে ব্যাকলাইট না হয়, ডিটেল যাতে লস না করে, ওই জিনিসগুলো মাথায় রাখতে হবে। ইন্ডিভিজুয়াল বিল্ডিং গুলোকে ডকুমেন্টেশন করা, কলাম গুলো কিরকম ছিল ওই সময়, মানে কোন ধরনের কলাম ওইটা ইউজ করা ছিল, কলামগুলোর ডিটেল কি ছিল, কলামের ভিতরের যে ডিটেলিং এর কাজগুলো, যে ফ্লোরাল ডিজাইন গুলো, ইভেন এই স্ট্যাচু গুলো, ডকুমেন্টেশনটা মানে মূলত যে জিনিসটা দরকার যেটা, সেটা হলো যে যাতে কোনো এক সময় মানে সবকিছুই তো রুইন, কোনো এক সময় হয়তো এটা হয়তো রাখতে পারবো না আমাকে, কিন্তু কোনো না কোনো এক সময় আমাদের দেখা যাবে যে এটাকে
রেস্টোরেশনের প্রয়োজন হয়েছে, তখন যাতে আমাদের প্রপার ডকুমেন্টেশনটা থাকে এবং প্রপার ভাবে যাতে আমরা এটাকে কনজারভেশনে যাইতে পারি আর কি। মূলত আমরা সাধারণত যে আমি প্রাইম লেন্সের কথা কেন বলি, প্রাইম লেন্সে একটা যে জিনিসটা হচ্ছে যে খুব ডিটেইলে কাজগুলো করা যায়, খুব ডিটেইলে, মানে খুব শার্প কাজ হয়, খুব ডিটেইলে কাজ হয়। যেমন আমি কিছু কিছু জায়গায় ম্যাক্রো লেন্স ইউজ করছি, কিছু কিছু ছবি তুলতে গিয়ে আমি কিছু ম্যাক্রো লেন্স ইউজ করছি। যদি সবাই না হয় ম্যাক্রো লেন্স না ইউজ করলেও আপনি আপনার যে লেন্স আছে ওই লেন্স দিয়েও আপনি খুব সুন্দর লাইটে খুব ভালোভাবে যদি এক্সপোজার দেন, তাহলে ওই সব লেন্স দিয়েও, ওই প্রাইম লেন্স দিয়েও আপনি, প্রাইম মানে হচ্ছে মানে নর্মাল লেন্স গুলো দিয়েও আপনি এই কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। লেন্স বড় ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে যে আপনার প্রপার টাইমটা, আলোটাকে প্রপার কাজে লাগানো, তাইলেই মোটামুটি আপনি এই ডকুমেন্টেশন গুলো সুন্দরভাবে করতে পারবেন। একটা লোহার সিঁড়ি ছিল এখানে। এই যে কাঠের কাজগুলো, সেই সময়কার যে বাড়িগুলো, ঘরের মধ্যে যে কাঠের কাজগুলো, এটা কলোনিয়াল পিরিয়ডের আর্কিটেকচার, খুব বেশি পুরাতন না। কিছু কাস্ট আয়রনের কাজ, কিছু কাঠের কাজ। কাস্ট আয়রনের কাজ। 3 স্টোরি একটা বিল্ডিং। এই যে লাইটটা দেখেন, সুন্দর লাইটটা বিল্ডিং এর মধ্যে পড়ছে। আমাকে জাস্ট সময়টা বেছে নেওয়া। আর্কিটেকচারের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে এটা পালায় যাচ্ছে না, এটা মুভ করতেছে না। আমি আমার মতো করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কোনো সময়টা আমি কাজে লাগাইতে পারবো। বাট আমি সাজেস্ট করি যে আর্লি মর্নিং, সূর্য ওঠার পর 1 ঘন্টা, সূর্য ডোবার আগে 1-1.5 ঘন্টা, এই সময়টা হচ্ছে আপনার ছবি তোলার জন্য বেস্ট একটা টাইম। এই সময়টাকে যদি কাজে লাগাইতে পারেন, তাহলে পারি আমরা, তাহলে যেটা হবে যে একদম আপনি ডিটেল, যে ডিটেল গুলো আপনি দেখতেছেন সেই ডিটেল গুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন, আপনার ছবিতে ওই জিনিসগুলো ভিজুয়ালাইজ করতে পারবেন। হার্ড লাইটে যেটা হয় যে অনেক ডিটেল মার খেয়ে যায়, অনেক ডিটেল আমরা আমরা করতে পারি না, আনতে পারি না, মানে ডিটেল গুলো দেখা যায় না আলোর মানে ইসের কারণে, প্রখরতার কারণে। আর্কিটেকচারাল ফটোগ্রাফির আপনারা তো জানেন, আপনারা আমি মানে একটা জিনিস যেটা যারা আর্কিটেকচার পড়েন তাদের মানে ফটোগ্রাফির মূল জিনিস হচ্ছে লাইন। এই লাইনস গুলো, এবং যদি আপনি পার্সপেক্টিভ এবং লাইনস, এই জিনিসগুলোকে আপনার সবসময় মাথায় রাখতে হবে। একটা জিনিস যে আপনাকে লাইনগুলো দিয়ে সাবজেক্টের ভিতরে নিয়ে যাওয়া। এই ছবিটার মধ্যে দেখেন আপনি একটা জিনিস, যে আমাকে বিল্ডিংটাকে আমাকে ডিসটর্টেড করা যাবে না, স্ট্রেট রাখতে হবে। প্লাস কতগুলো লাইন আপনি দেখেন, অনেকগুলো লাইন এদিকে চলে আপনাকে সাবজেক্টের ভিতরে নিয়ে যাচ্ছে। এই লাইনগুলোকে নিয়ে খেলা ছবির মধ্যে, এবং প্রত্যেকটা বিল্ডিং এর মধ্যে আপনি এগুলো এই ধরনের রেফারেন্স পাবেন, এবং ওইগুলো নিয়ে যখন আপনি কাজ করতে যাবেন তখন দেখবেন যে না, আপনার পুরো ছবিটার মধ্যে একটা আলাদা একটা ফর্ম তৈরি হয়ে গেছে। সো এই জিনিসগুলো, ইভেন এই যে লাইনগুলো আমি ইন করাবো, এখানকার যে এই কর্নার গুলোকে কাজে লাগানো সুন্দরভাবে, যে আমি হুট করে যদি মাঝখান থেকে এই লাইনগুলোকে ইন করাই, আমার পুরো কম্পোজিশনটা এরকম লাগবে না, ভালো লাগবে না। অথচ দেখেন আপনি সুন্দরভাবে একদম কর্নার গুলোকে যদি কাজে লাগানো যায়, সুন্দর করে দেখেন একটা জায়গায় গিয়ে মিশে গেছে, 4টা লাইনই একটা জায়গায় গিয়ে মিশে গেছে, বাট কম্পোজিশনটা সেই রকম লাগতেছে। আরেকটা জিনিস যেটা, সেটা হলো যে ভার্টিক্যাল লাইনগুলোকে যতটা সম্ভব স্ট্রেট রাখা। হয়তো অনেক বড় বিল্ডিং আপনি পারবেন না ভার্টিক্যাল লাইনটাকে ওইরকম ভাবে স্ট্রেট রাখতে, বাট যেটা পারবেন, যেই জিনিসটা পারা যাবে, যে জিনিসটাকে আমরা আমাদের মতো করে স্ট্রেট রাখতে পারবো, সেটাকে কেন আমরা রাখবো না, সেটাকে কেন ডিস্টর্টেড করবো, কোনো দরকার নাই। এই ছবিটাই আমি হয়তো একদম স্ট্রেট রাখতে পারি নাই, বাট তারপরেও অ্যাকসেপ্টেবল। আমি চেষ্টা করলে হয়তো, আমি যদি একটা বড় মানে আরেকটা ফ্লোরে উঠতে পারতাম, তাইলে হয়তো আমি ওই স্ট্রেট এইটা ভার্টিক্যাল লাইনটা আমি পেতাম। এটা একটু একটু ডিস্টরশন, বাট এইটা এই এতটুকু ডিস্টরশন আমরা একসেপ্ট করি,
আমাদের ইনফরমেশনের জন্য আমাদের এই জিনিসটা লাগবে, আমার কোনো ওয়ে ছিল না, সো এতটুকু ডিস্টরশন আমাদেরকে মেনে নিতে হবে। দেখেন এটা কাস্ট আয়রনের কাজ। আমি দেখেন বাইরে যে আলোটাকে কি সুন্দর করে কাজে লাগাইছি। এইখানে যে কাস্ট আয়রনের যে ডিজাইনটা, পুরো ডিজাইনটা কিন্তু দেখেন এই শ্যাডোর মধ্যে চলে আসছে। আমি এইভাবে ডিজাইনটা দেখাইতে পারতেছিলাম না, কারণ ওইখানে ওইদিকে ডিস্টার্ব ছিল, ওইদিকে বাড়িঘর ছিল, আপনার ডিজাইনের ডিটেল গুলো পাচ্ছিলেন না। এখানে দেখেন সুন্দরভাবে পুরো ডিজাইনটাই আপনাকে একটা রিফ্লেকশনে দিয়ে দিছে। এই জিনিসগুলো নিয়ে একটু একটু খেলতে হয়, মানে একটু এই আলো ছায়া নিয়ে একটু একটু খেলা করা, তাইলে যেটা হয় যে আপনার ওই যে নান্দনিক ব্যাপারগুলো চলে আসে, ডকুমেন্টেশনও হয়। ইভেন আমি তো আমার মনে হয় যে আমি যদি সরাসরি এইভাবে ওই পিছনে ওই যে বাড়ি ঘরগুলো ওগুলো ব্যাকগ্রাউন্ডে রেখে যদি আমি কাস্ট আয়রনের ছবিগুলো তুলতাম, তাহলে আমি এত ক্লিয়ার পেতাম না। আমার কাছে মনে হয়েছে যে আমার কাছে এই শ্যাডোটাই বেশি বেশি মানে দিচ্ছে, আমাকে ইনফরমেশন দিচ্ছে। একটু অ্যাবস্ট্রাক্ট একটা ছবি, আপনি দেখেন কাস্ট আয়রনের ডিজাইন গুলো, এই কাস্ট আয়রনের ডিজাইন গুলো কোথায় আছে? পুরোনো বিল্ডিং গুলোতে, আমাদের এইটার মধ্যে, আমাদের এই প্যালেসটার মধ্যে, বালিয়াটি প্যালেসটার মধ্যে। ওইটাকে একটু আউট অফ ফোকাস করে দেন, ওইটাকে যদি ফোকাসে রাখতেন তাহলে আপনি এই মজাটা পেতেন না। এখানে কাস্ট আয়রনের যে ডিটেল গুলো আছে, এই জায়গায় আমার চোখটা আসতো না, আমার চোখটা ওইদিকে চলে যেত। সো আপনি এটাকে ফোকাস করছেন, ওইটাকে একটু আউট অফ ফোকাস করে রাখছেন, আমাকে ওই সময়টাও বলতেছে, প্লাস কাস্ট আয়রনের ডিজাইন গুলোকে আমাকে আমার ডকুমেন্টেশনে চলে আসতেছে। ওই যেটা বললাম যে ভার্টিক্যাল লাইন যতটা সম্ভব আমাদের সোজা রাখতে হবে, আমাকে স্ট্রেট রাখতে হবে। আর্কিটেকচার ভার্টিক্যাল লাইন মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মানে ইস্যু। আপনি আর্কিটেকচার, আমি যখন আর্কিটেকচারের ছবি তুলতে যাব, আমাকে এই লাইনের এই রুলস গুলো ফলো করতেই হবে। সেই সময়কার, এটা জাস্ট ডকুমেন্টেশনের জন্য, সেই সময়কার যে ড্রেনেজ সিস্টেম, এখানে দেখেন একটা ড্রয়িং চলে গেছে, দুইটা বিল্ডিং এর মাঝখান দিয়ে যে স্কিটা যাচ্ছে। কাঠের সিঁড়ি প্লাস কাঠের সাথে কাস্ট আয়রনের যে রেলিং, পুরো সিঁড়িটাই কাঠের। ম্যাক্সিমাম ইনফরমেশন, ম্যাক্সিমাম ডকুমেন্টেশন করার জন্য পুরো বিল্ডিংটা ইনস এন্ড আউটস যেখানে যা আছে সবকিছুই ছবির ভিতরে থাকতে হবে। সুন্দর একটা পুকুর আছে ওখানে, মোবাইলে তোলা একটা ছবি। সো এই মোটামুটি আমার প্রেজেন্টেশন।